আমাদের মনে ওসামা বিন লাদেনকে হত্যা নিয়ে অনেক প্রশ্ন ঘুরে বেড়ায়। আসলে ঠিক কিভাবে বিন লাদেনকে হত্যা করা হয়েছিল, আর আমেরিকা বিন লাদেনের সঠিক লোকেশনই বা পেল কিভাবে? এর থেকেও বড় প্রশ্ন, আমেরিকা কেন বিন লাদেনকে মারতে চায়? এর আগেও বিন লাদেনকে হত্যার চেষ্টায় আমেরিকা ব্যর্থ হয়েছে। 2 মে 2011 রাত 1টা পাকিস্তানের অ্যাবোটাবাদে দুটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার ল্যান্ড করে। আমেরিকান হেলিকপ্টার যে পাকিস্তান বর্ডার পার করে তার দেশের মধ্যে ঢুকে পড়েছে তার ব্যাপারে পাকিস্তান আর্মির কাছে কোনো খবরই নেই। ল্যান্ড করার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার থেকে 24 জন নেভি সিল কমান্ডো বেরিয়ে আসে, আর ঠিক 40 মিনিটের মাথায় তারা ওসামা বিন লাদেনের লাশ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু আসার আগে রহস্যজনকভাবে তারা নিজেদের একটা হেলিকপ্টার সেখানে ব্লাস্ট করে দেয়। এখন প্রশ্ন হলো, লাদেনকে আমেরিকা গত 10 বছর ধরে খুঁজছিল, আর লাদেন যে পাকিস্তানে গা ঢাকা দিয়েছিল, আমেরিকা কিভাবে লাদেনের এই লোকেশন খুঁজে পেয়েছিল, আর কেন লাদেনকে হত্যার পর তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল? স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। আজকে আমরা বিন লাদেনকে হত্যার জন্য পরিকল্পনা করা ইতিহাসের সবথেকে ভয়ানক অপারেশন নেপচুন স্পেয়ারের সব রহস্য উদ্ঘাটন করব। 30 নভেম্বর 2001 আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটা অ্যাটাক হয়। এর ঠিক 2 মাসের মাথায় আমেরিকা আফগানিস্তানের তোরা বোরা গুহায় বম্বিং শুরু করে, কারণ আমেরিকার কাছে ইন্টেল ছিল যে ওসামা বিন লাদেন এই তোরা বোরা গুহার কোথাও লুকিয়ে আছে। কিন্তু আমেরিকান মিলিটারিকে ফাঁকি দিয়ে লাদেন সেই গুহা ছেড়ে পালিয়ে যায়। এরপর টানা 10 বছর আমেরিকা হন্য হয়ে সারা পৃথিবীতে বিন লাদেনকে খুঁজে বেরিয়েছিল, আর হঠাৎই একদিন তাদের লক্ষ্যে পৌঁছানো চরম মুহূর্ত চলে আসে। তারিখটা ছিল 1 মে 2011। আফগানিস্তানের জালালাবাদে আমেরিকার কন্ট্রোলে থাকা বাগরা মিলিটারি বেস ক্যাম্পে 4টি হেলিকপ্টার এসে পৌঁছায়। ঠিক রাত 10:30 নাগাদ 3টি হেলিকপ্টার পাকিস্তানের অ্যাবোটাবাদে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। 3টি হেলিকপ্টারের মধ্যে থাকা একটি হেলিকপ্টার কোনো এক গোপন জায়গা ল্যান্ড করে, আর এই হেলিকপ্টারে ছিল ব্যাকআপ দেওয়ার জন্য 49 জন স্পেশাল কমান্ডো, সাথে প্রচুর গোলা বারুদ আর মেশিন গান। আর বাকি দুটো হেলিকপ্টার পৌঁছে যায় পাকিস্তানের অ্যাবোটাবাদে। জালালাবাদ থেকে ঠিক 90 মিনিটের মাথায় হেলিকপ্টার দুটি অ্যাবোটাবাদে পৌঁছায়, আর ঠিক 12টা নাগাদ তারা লাদেনের বাড়ির ওপর উঠতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে একটি দেশের মধ্যে, আর পাকিস্তান সরকার কেন এর কোনো কিছুই টের পায়নি? আসলে ওই হেলিকপ্টারে ছিল মডার্ন স্টেলথ টেকনোলজি। একটা নর্মাল হেলিকপ্টারে কি বিকট শব্দ হয় তা আমরা সবাই জানি, কিন্তু স্টেলথ টেকনোলজি ব্যবহার করা এই হেলিকপ্টার দুটি একদম নিঃশব্দে উঠছিল। তাছাড়া উন্নত টেকনোলজি ব্যবহারের ফলে পাকিস্তানি রাডার এই হেলিকপ্টার দুটোকে ডিটেক্ট করতে পারেনি। এই হেলিকপ্টারগুলোর গায়ে এক্সট্রা ফেব্রিক দিয়ে কোট করা ছিল, যাতে রাত্রিবেলা খালি চোখেও সহজে হেলিকপ্টার দুটোকে দেখা না যায়। এবার প্ল্যানিং অনুযায়ী প্রথম হেলিকপ্টারটি লাদেনের বাড়ির কম্পাউন্ডে ল্যান্ড করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু এই সময় এমন একটা ঘটনা ঘটে যে নেভি সিল অফিসার ভাবে তাদের মিশন হয়তো এখানেই ভেস্তে যাবে, কারণ হেলিকপ্টার ল্যান্ড করার সময় এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেন একটা অশান্ত বায়ু হঠাৎ করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে ফেলে। এতে বায়ুর চাপ হঠাৎ করে কমে যায়, যার ফলে হেলিকপ্টারের রোটর এবং ব্লেড হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে শেষ পর্যন্ত হেলিকপ্টার মুখ থুবড়ে নিচে এসে পড়ে। কিন্তু স্বস্তির বিষয় ছিল এর ফলে কোনো ভয়ানক ব্লাস্ট হয়নি, যার ফলে সিলস মেম্বারদের সবাই বেঁচে গিয়েছিল। তবে এই ইনফরমেশন সাথে সাথে জালালাবাদে তাদের বেসে পাঠিয়ে দেওয়া হয়। ওই মুহূর্তে মাঝপথে যে হেলিকপ্টার তারা রেখে এসেছিল সেটা টেক অফ করে এবং রেস্কিউ করার জন্য লাদেনের বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে প্রথম হেলিকপ্টার ক্র্যাশ করে গেলেও দ্বিতীয় হেলিকপ্টার লাদেনের বাড়ির কম্পাউন্ডে নর্থ ইস্টের দিকে ল্যান্ড করে। এখানে নেভি সিলের সাথে একটি কুকুরও ছিল, যার কাজ ছিল বাড়ির ভেতরে যদি কেউ লুকিয়ে থাকে তাদের খুঁজে বের করা। সিল কমান্ডোদের নামিয়ে দিয়ে হেলিকপ্টার টেক অফ করে আর কিছু দূরে গিয়ে আকাশে উঠতে থাকে এবং চারিদিকে নজর রাখে। আর এরপরে শুরু হয় মিশন নেপচুন স্পেয়ার। এই মিশন কমপ্লিট করার জন্য তাদের কাছে সময় ছিল মাত্র 30 মিনিট। প্রথমে বাইরে থাকা কমান্ডোরা দড়ির মাধ্যমে দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢোকে এবং সামনে থাকা গেটকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয়। তারপর তারা গেস্ট হাউসের দিকে যায়। গেস্ট হাউসে ওই সময় উপস্থিত ছিল আবু আহমেদ কুয়েতি আর তার স্ত্রী এবং 2 জন বাচ্চা। আপনাদের এখানে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিয়ে রাখি। আবু আহমেদ কুয়েতির মাধ্যমে সিআইএ তথা আমেরিকা লাদেনের লোকেশন খুঁজে বের করেছিল। এবার সিল টিম যখন ওই গেস্ট হাউসের দরজার সামনে যায়, সাথে সাথে দরজার ওপাশ থেকে কুয়েতি এলোপাথারি গুলি করতে শুরু করে। এ সময় একটি গুলি এসে একজন সিল অফিসারের কাঁধে লাগে। এবার সিল কমান্ডোরাও গুলি চালাতে থাকে। এর ফলে আবু আহমেদ অন দ্য স্পট মারা যায়। সিলস অফিসাররা এবার কুয়েতির ওয়াইফ আর তার 2 জন বাচ্চাকে এক জায়গায় জড়ো করে আর তাদের উপর নজর রাখতে থাকে, যাতে তারা কোনোভাবে কোনো বিষয়ে বাধা তৈরি করতে না পারে। নেভি সিল কৌশলে এই বাড়িটির ইলেকট্রিসিটি অফ করে দেয়, যাতে বাড়ির মধ্যে থাকা সদস্যরা অন্ধকারে পথ খুঁজে না পায়। তবে যেহেতু সিল কমান্ডোদের কাছে নাইট ভিশন গগল ছিল, তাই তারা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল। এই মুহূর্তে বাড়ির মেন কম্পাউন্ডারে থাকা 4 জন সিল কমান্ডো ভেতর থেকে দরজা খুলে দেয়, যার ফলে বাকি সিল অফিসাররা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে। এই সময় কয়েকজন কমান্ডো বাড়ির বাইরে অন্যান্য জায়গা ছড়িয়ে পড়ে এবং নজরদারি রাখতে শুরু করে, যাতে বাড়ি থেকে কেউ পালিয়ে যেতে না পারে। সাথে তারা এটাও নজর রাখছিল যাতে পাকিস্তানি আর্মি এখানে চলে না আসে। এবার সিল কমান্ডোরা মেন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরের দিকে যায়। সেই সময় ওই ফ্লোরে ছিল কুয়েতির ভাই আবরার এবং তার ওয়াইফ বুশরা আর তাদের বাচ্চারা। সিল অফিসাররা আবরারকে গুলি করতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে
তার ওয়াইফ বুশরা সামনে ঝাঁপিয়ে পড়ে, আর সেই গুলি গিয়ে বুশরার গায়ে লাগে এবং সে অন দ্য স্পট মারা যায়। কিন্তু এই মুহূর্তের সুযোগ নিয়ে আবরার নিজের কাছে থাকা AK-47 রাইফেল দিয়ে সিল কমান্ডোদের উপরে গুলি করতে যায়, কিন্তু সে গুলি করার সময় পায় না, কারণ কমান্ডোদের গুলি তাকে কয়েক মুহূর্তের মধ্যে ঝাঁঝরা করে ফেলে। এরপর একজন কমান্ডো ওই রুম থেকে সব বাচ্চাদের সেই প্রথমে থাকা গেস্ট হাউসে নিয়ে যায়, যেখানে কুয়েতির বাচ্চা এবং তার ওয়াইফ ছিল। সিল অফিসাররা সেকেন্ড ফ্লোরের দিকে আগাতে থাকে। এই ফ্লোরেই ছিল লাদেনের ছেলে খালিদ। চারিদিকে অন্ধকার এবং গুলির আওয়াজ শুনে খালিদ ভয় পেয়ে যায়। এই সময় সিল অফিসাররা সিঁড়ির কাছে দাঁড়িয়ে খালিদের আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বেশ কয়েক মিনিট পার হয়ে গেল, খালিদ নিচে আসে না। এই অফিসারদের সাথে একজন ট্রান্সলেটর ছিল। সে উর্দু ভাষায় উর্দু অ্যাকসেন্টে ধীরে ধীরে খালিদের নাম ধরে ডাকতে থাকে। খালিদ ভাবে হয়তো তাদের কোনো লোক তাকে বাঁচাতে এসেছে, তাই সিঁড়ি দিয়ে মাথা বের করে এবং তাকে দেখতে যায়। আর সেই মুহূর্তের মধ্যেই সিল অফিসাররা তার মাথায় শুট করে, আর খালিদ ওখানেই মারা যায়। এই সমস্ত ঘটনা যখন হচ্ছিল তখন কিন্তু সিল অফিসারদের গায়ে ক্যামেরা লাগানো ছিল, যে ক্যামেরার মাধ্যমে লাইভ ফুটেজ আমেরিকার হোয়াইট হাউসে বসে বারাক ওবামা দেখছিলেন। সেকেন্ড ফ্লোরে খালিদকে মারার পরেও সিল অফিসাররা লাদেনের কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। তাদের মনে একটা আশঙ্কা ছিল যে আজ আদেও কি লাদেন এই বাড়িতে আছে, নাকি সে আগে থেকেই অন্য কোথাও চলে গেছে। তারা ধীর গতিতে এবার থার্ড ফ্লোরের দিকে এগোতে থাকে, আর তখনই তাদের সামনে তারা লাদেনকে দেখতে পায়। সেখানে লাদেন ছাড়াও লাদেনের তৃতীয় এবং চতুর্থ স্ত্রী খাইয়া এবং সিয়াম ছিল। অফিসাররা যখন লাদেনের বেডরুমের ভেতরে ঢোকে তখন লাদেন তার ওয়াইফের পেছনে লুকিয়ে পড়ে এবং তার দুই ওয়াইফকে সামনের দিকে এগিয়ে দিতে থাকে। এই সময় একজন অফিসার তার স্ত্রীর পায়ে গুলি করে, আর মুহূর্তের মধ্যেই তাদের দুজনকে সামনে থেকে টেনে সরিয়ে দেয় এবং সাথে সাথে তারা লাদেনকে লক্ষ্য করে তাদের কাছে থাকা HK-416 রাইফেল দিয়ে লাদেনের মাথায় দুটো গুলি করে। আর এভাবে 911 অ্যাটাকের অন্যতম মাস্টারমাইন্ড, আমেরিকার আজ পর্যন্ত সবথেকে বড় শত্রু আল কায়দা গ্রুপের লিডার ওসামা বিন লাদেনের মৃত্যু হয়। তবে সিল কমান্ডাররা বুঝতে পারছিল না এটা সত্যি লাদেন নাকি তার কোনো বহুরূপী। নিশ্চিত হওয়ার জন্য এবার এই অফিসাররা ওই মহিলা দুটোকে জিজ্ঞেস করে এটা আসলেও লাদেন কিনা, কিন্তু তারা প্রথমে কোনো রকম উত্তর দিচ্ছিল না। এরপর সেই অফিসাররা তাদের বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছিল গেস্ট হাউসে রাখার জন্য। মহিলারা ভয় পেয়ে যায় আর স্বীকার করে যে হ্যাঁ এটাই লাদেন। 2011 সালে তোরা বোরা গুহা থেকে লাদেন পালিয়ে যাওয়ার পর থেকেই CIA এজেন্সি হন্যি হয়ে লাদেনকে খুঁজতে থাকে। এমনকি ঘোষণা করা হয় কেউ যদি লাদেনের খোঁজ দিতে পারে তাহলে তাকে $25 মিলিয়ন দিয়ে পুরস্কৃত করা হবে। কিন্তু এর পরেও লাদেনকে খুঁজতে CIA এর প্রায় 10 বছর সময় লেগে যায়। তোরা বোরা গুহাতে যখন আমেরিকা অ্যাটাক করছিল তখন আল কায়দা গ্রুপের বেশ কিছু মেম্বারকে তারা অ্যারেস্ট করেছিল। এদেরকে CIA আমেরিকা না নিয়ে গিয়ে কিউবাতে নিয়ে যায়, কারণ এই কিউবাতে আমেরিকা একটি জেল তৈরি করেছিল। এখানে আল কায়দা গ্রুপের মেম্বার সহ 911 এর সাথে যুক্ত অনেক বন্দীকে রাখা হয়েছিল, যেখানে তাদের উপর অমানবিক অত্যাচার করা হতো। এত সব অত্যাচার চলতো শুধুমাত্র লাদেন কোথায় আছে, তার লোকেশন কোথায় এটা জানার জন্য। কিন্তু রহস্যজনকভাবে এই বন্দীদের মধ্যে CIA এর হাতে ধরা পড়েছিল মোহাম্মদ আল কাতানি। এই কাতানিকে জেরা করে CIA একটা নতুন নাম পায়, আবু আহমেদ আল কুয়েতি। এই কুয়েতির কথায় আমি কিন্তু ভিডিওতে আগেই বলেছিলাম যে লাদেনের বাড়ির গেস্ট হাউসে ছিল। এই আবু আহমেদ আল কুয়েতি ছিল লাদেনের ডান হাত। ইনভেস্টিগেশন করে জানতে পারা যায় যে আবু আহমেদ কুয়েতি একজন খাঁটি পাকিস্তানি এবং তার আসল নাম আরশাদ খান। এবার আবু আহমেদের ব্যাপারে জানার পর CIA তার সমস্ত ফোকাস এই আবু আহমেদের উপরে লাগান। তারা কুয়েত, আরব সহ মিডল ইস্টের কান্ট্রি থেকে যে সমস্ত কল পাকিস্তানে আসতো সেই সমস্ত কলগুলোকে ট্র্যাক করতে থাকে। একটানা 2 থেকে 3 বছর প্রায় কয়েক লক্ষ ফোন কল ট্র্যাক করার পর একদিন তারা এমন একটা ফোন কল পায় যেখানে পাকিস্তান থেকে একজন লোক অপর পক্ষে থাকা লোকটিকে বলছে আমি যাদের সাথে আগে থাকতাম তাদের সাথে এখনো আসি। এই কথার মাধ্যমে CIA এর সন্দেহ শুরু হয়। তারা ভাবতে শুরু করে এই লোকটাই আবু আহমেদ। এরপর CIA টিম তাদের খোঁজ খবর আরো জোরদার করে তোলে। তাদের কাছে তথ্য আসে তারা যে ফোন কল ট্রেস করেছিল সেটা করা হয়েছিল পাকিস্তানের পেশোয়ার থেকে। এরপর CIA তাদের একটি টিম পাকিস্তানে পাঠিয়ে দেয় এই কলের ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়ার জন্য। আর অনেক খোঁজাখুঁজির পর তারা আবু আহমেদের একটি ছবি তুলতে সক্ষম হয়। এরপর তারা প্রতিদিন ফলো করা শুরু করে এবং তার বাড়ি, গোপন আস্তানা সহ সবকিছু তথ্য বের করতে থাকে। সব তথ্যের কনফার্মেশনের পর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কমান্ডোদের পারমিশন দেন এই মিশন পরিচালনা করার জন্য। এই মিশনটাকে তারা মাত্র 38 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলেছিল। শুধু তাই নয়, এই মিশন শুরুর প্রথম 15 মিনিটের মধ্যেই অর্থাৎ 2 মে রাত 1টা নাগাদ লাদেনকে মেরে ফেলেছিল। বাকি সময় তারা লাদেনের বাড়িতে থাকা ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং অন্যান্য তথ্যগুলো
কালেক্ট করছিল। সিল অফিসাররা লাদেনের ডেড বডি সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে একে একে হেলিকপ্টারে উঠে পড়ে, কিন্তু রওনা হওয়ার আগে তারা ক্র্যাশ হয়ে যাওয়া হেলিকপ্টার বোমা দিয়ে ব্লাস্ট করে দেয়, যাতে পাকিস্তান তাদের এই উন্নত স্টেলথ টেকনোলজি চুরি করে নিজেদের যুদ্ধ বিমানে ব্যবহার করতে না পারে। কিন্তু ব্লাস্টের পর ওই হেলিকপ্টারের লেজের অংশটা বেঁচে যায়, যেটাকে পরদিন পাকিস্তানি মিডিয়া তাদের চ্যানেলে দেখাতে থাকে। এরপর লাদেনের ডেড বডি নিয়ে সমস্যা তৈরি হয়। কোন দেশ নিজের নাম টেররিস্টদের সাথে যুক্ত করতে চায় না। সৌদি আরব, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো দেশগুলি ওসামা বিন লাদেনের ডেড বডি নিতে অস্বীকার করে। এই সময় আমেরিকার উপর চাপ সৃষ্টি হয় যে তারা ডেড বডি নিয়ে কি করবে। তারা প্রথমে ভাবে তারা ডেড বডিটাকে পুড়িয়ে ফেলবে, কিন্তু ওসামা বিন লাদেন একজন খাঁটি মুসলিম ছিলেন। আমেরিকা চাইছিল না যে লাদেনের ধর্মীয় বিশ্বাসের উপর কোন রকম আঘাত আসে, তাই তারা বডিটাকে ধর্মীয় মতে কবর দেওয়ার কথা ভাবে। কবর দেওয়ার জন্য তারা ইসলাম ধর্ম অনুসারে দেহটিকে গোসল করিয়ে পরিষ্কার করে, সাদা কাফন দিয়ে ঢেকে দেয় এবং একজন ইমাম দ্বারা জানাজা করে। এরপর তারা দেহটিকে নর্থ আরাবিয়ান সিতে কবর দিয়ে দেয়। আজকে এ পর্যন্তই। দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন সব অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।